বেশ কয়েক বছর আগের ঘটনা। বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। ভিড় আছে মোটামুটি, গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নয়। সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমার সামনের সিটটায় দুজন ভদ্রমহিলা বসে আছেন। একজনের বয়স 55-এর কাছাকাছি, আর একজন কম বয়সী একটি মেয়ে, বয়স ওই 26-27 হবে। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে। কম বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মা বলে সম্বোধন করছে। মা সম্বোধন শুনেই বুঝলাম দুজনের সম্পর্কটা মা আর মেয়ের। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ে কেনাকাটা করেই ফিরছে দুজনে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নামকরা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন। বেনারসিটা দেখে এতটাই পছন্দ হয়ে গিয়েছিল মায়ের, মা বলেছিল এই লাল বেনারসিতে তোকে দারুণ মানাবে মুনাই। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করেই ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই ছন্দপতন ঘটল ওদের একটি কথায়। কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি, মেয়েটির ইচ্ছে কালো রঙের কোনো বেনারসি, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটিও বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতো এমন একটা শুভ অনুষ্ঠান, কালো রঙটা ভীষণ অশুভ। বিয়েতে কালো রঙ চলে না, অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে, ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলেই কি কেনা যায়? মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা হয়ে এটাকে কি করে মেনে নিল সেটাই ভাবার। মায়ের আশকারা থাকে বলেই ছেলেমেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলে। মানুষ নিয়মরীতি মানে না বলেই তো এত অধঃপতন। কালে কালে কত কি আর দেখব। ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানান কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে। আমার আর শুনতে ভালো লাগছিল না। ওদের বকবকানিটা বিরক্তিকর হয়ে উঠছিল আমার কাছে। পোশাকে আশাকে আধুনিক যতই হোক, রীতিনীতি মানতে হয় বই কি। এদিকে বাসের ভিড়টা আর একটু বেড়ে গেল। ভিড় বাস মানেই ঠেলাঠেলি একটু হবেই, আর সেটাই এখন হচ্ছে। আমাকে আরও 1 ঘন্টা যেতে হবে। সিট পাইনি যখন, তখন দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বসে যাওয়া যেত, কিন্তু আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো। এদিকে বাড়ি ফেরার তাড়া, তাই দাঁড়িয়ে চলে যাব ভেবেই বাসে উঠেছি। হঠাৎ মেয়েটির মা বলে উঠল, বাবলি সিটটা ছেড়ে দে, একজন অসুস্থ মহিলা উঠেছে, ওনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, সিটটা পেলে বরং ওনার সুবিধাই হবে। সামনের দিকে তাকিয়ে দেখি অন্য আরেকজন মহিলা। ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছিল। সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনতে পেয়েই ওই মহিলাকে দেখলাম এগিয়ে আসতে। বাসের মধ্যে অনেকেই আছেন, কেউ সিট ছাড়েননি ওনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছেন, অথচ মানবিকতা কারোর মধ্যেই সে যে নেই সেটা বোঝাই যাচ্ছে। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিট ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে বাবলি বলল, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমার অসুবিধে হবে না, এই যে আমার সিটটায় বসুন আপনি। বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কোলের ওপর রেখে আমার পাশে দাঁড়ালো। মেয়েটির সিটে ওই অসুস্থ ভদ্রমহিলাটি বসলেন। এতক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে যে কথা হচ্ছিল সেটার ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে, আজ দেখলাম একটি মেয়েকে সেটা করতে। মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্যবোধ দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটাই ঠিক নয়। কালো বেনারসির কথা শুনে যে খারাপ লাগাটা লাগছিল, এমন কর্তব্যনিষ্ঠা দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই বাবলি পুনরায় আবার নিজের সিটে বসতে গিয়েও আমার দিকে তাকিয়ে বলল, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন।
না না, আমার অসুবিধা হচ্ছে না, তুমি বসো। বাবলির মা পাশ থেকে বলল, ও দাঁড়িয়ে যেতে পারবে, ওর অভ্যেস আছে। আপনি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন, আপনি বসুন। বাবলি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহযোগিতা ও সহানুভূতি যে মেয়েটির মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধারণার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। পাশে বসতেই ভদ্রমহিলার সাথে কথাবার্তা শুরু হলো। ভদ্রমহিলা নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? আমি আরামবাগ যাব। আমরাও তো আরামবাগ যাব। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরও 5 কিলোমিটার ভিতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? নিশ্চয়ই, মনে আর কি করব, আপনি বলতে পারেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, তা বিয়েতে কালো বেনারসি কেন? জানেন তো, লাল রঙটা কিন্তু শুভ। লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, আমরা ওসব মানি না। লাল রং যদি শুভ হতো তাহলে সব কিছুই শুভ থাকতো ওর জীবনে। কথাটা বুঝলাম না ঠিক। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম লাল টকটকে বেনারসি পরতে, লাল রঙটাই নাকি শুভ। কিন্তু কোথায় গেল সেই লাল রং? 1.5 বছরের মাথায় হারিয়ে ফেলল সেই প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না। ওর ভালো থাকাতেই আমার ভালো থাকা। জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। আপনার তাহলে ওই একটি মাত্রই মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন নিজের মেয়ের থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে আসতো। আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে। বিয়ের আগে থেকেই ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা বহুদিনের। আমার ছেলের মতো বাবলিও আমার আর এক সন্তান। নিয়তি কি পরিহাস দেখুন। ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম। আর মেয়েটা জীবনের সব সাজ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি। কিন্তু ওইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি। সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময় চেষ্টা করে গেছি ওর পাশে থেকে। মনের জোরটাই বড় কথা। গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্সটা কমপ্লিট করাই। এই বছরখানেক হলো ও একটা চাকরিও করছে। আমি তো ওর জন্যই ভালো আছি, মানে আমাকে ভালো থাকতে হয় আর কি। তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। মাঝে মাঝে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া তো নিজের কেউ নেই। মা তো সেই কোন ছোটোবেলায় মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো, আর আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে। একজন জীবনসঙ্গীর খুব প্রয়োজন। তবে জীবনসঙ্গী হিসেবে যে ছেলেটি ওর জীবনে এসেছে বড় ভালো মানুষ। সেও আমাকে মা বলেই ডাকে। আর বলছিলেন না, কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কোনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা ওর পছন্দ সেই রঙের বেনারসি ও পড়ুক। ওর ভালো থাকাতেই যে আমার সুখ। কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গেছি তার আর খেয়াল নেই। বাস থেকে আমি নামি। শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরিও হয়ে যায় সঙ্গে সঙ্গে। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচিত বলেই মনে হচ্ছিল। ওনারা বাস থেকে নামেন। তারপরে ভদ্রমহিলা ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বললেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। আজ 10টা বছর কেটে গেছে। ভদ্রমহিলার সাথে এখনও যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না, রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চমানের ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমাকে মাসিমণি বলে ডাকে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম, আর কালো রঙের বেনারসি পরেছিল। আর 10 বছরের বিবাহিত জীবন বেশ ভালোই কাটছে ওদের। এক কথায় সুখী জীবন ওদের। জীবনের কোনো রং হয় না বোধহয়। যে রঙে রাঙাবে সে রঙেই জীবন রঙিন, সে লাল হোক বা কালো। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে শ্রীপর্ণা।